আপনারা শুনছেন পদ্মজা উপন্যাস। লেখিকা ইলমা বেহরেজ, সাথে আছে আমি নাজমুল হাসান। আপা, স্কুলে যাবা না? পর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো। যাব। তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পেছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এ নদীর নাম মাদানী। গ্রীষ্মকাল বিদায়ের 3 সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদানী জলে কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্মৃতিশনি। ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদানির স্বচ্ছল জলের দিকে। মাদানির বুকের ওপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেই দিন রাতে হেমলতা ছুরিধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্ম, আপা কই? হিমেলের কণ্ঠ। কী হয়েছে মামা? জবাব দিল পদ্মজা। পদ্মজার প্রশ্নে উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো। আপাই আপা। হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হেমলতা হিমেলকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হয়েছে। রাতে কি জানি মায়েরা ফেলছে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তৎক্ষণিক সন্দেহের চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকে আছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন? পেমাকে ওদিক আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাহিরে মিলিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে। 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে। তবুও এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছে শহর, থানা, পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব। নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীতু পর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে। চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথার ওড়না আঁচল টেনে নিয়ে পর্ণার উদ্দেশ্যে বলল, পেমারে দেখে রাখিস বোন। বাড়ি ভর্তি মানুষ, আরও মানুষ আসছে। হেমলতা মানুষকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন ফর্সা রক্তের 2 জন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর। আকামিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন। খেয়াল করে দেখেন 2 জন মহিলা তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতা তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না। একটু কি কান্না করার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছা মতো কুপিয়েছে। হেমলতা তা দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি। পদ্মজা সেখানে উপস্থিত হয়। হেমলতা নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভুরু কুঁচকে করে আবার স্বাভাবিক করে নেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি। চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন।
চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরিয়ে নেন। পদ্মজা দ্রুত ওনার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মা চায় না সে কখন এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উঁকি দিয়ে বাহিরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো, জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। এরপর নদীতে ফেলা দেওয়া হয়। লঞ্চঘাটের লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতা মা কাঁদতে কাঁদতে শান্ত হয়ে উঠলেন। উঠানের এক কোণে বসে আছেন। পদ্মজা ঘুঁটি মেরে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিরমির করে বললেন, তুই খুন করেছিস? তোমার কেন মনে হচ্ছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব। যদি নানু পুলিশকে বলে দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাত্রে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই। রাগে কাঁপছেন মঞ্জুরা। আসছি। হেমলতা নির্বিকার স্বীকারোক্তি, কেন মারলে আমার ছেলেরে? তোর কি ক্ষতি করছে? আসছি বলে আমি খুন করেছি? এত রাত্রে তুই তার কাছে আর কি দরকারে আসবি? আমি তাকে মারতেই যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আসছেন হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠল, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল। অস্পষ্ট কণ্ঠে বলে, নানু এমন করো না। হেমলতা নিচু সুরে কঠিন করে বলল, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কারণ? কোনো উত্তর নেই। এসব ভাবলেই উল্টো মাথা ব্যথা করে। অন্য 8-10টা পরিবারের মতো কেন তারা না? নাকি গোপনে সব পরিবার এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? উত্তর আপনারা কমেন্টে জানান। সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন সুরে পদ্মজাকে বললেন, পদ্ম। জি আম্মা। আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না, তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করল, তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা? হেমলতা জবাব দেননি, খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনায় সুতো কাটল। কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মিশেদকে দেখতে পেল। মোসুদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকান। এই সেরি, যা এখান থেকে। পদ্মজার কান্না পায়, খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা। 3 বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পর্ণা এক নাগারে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটা হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে, চুপ কর না। তবুও পর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের
আইল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে। লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর চারজন মিলেই স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া লিখে এসেছে আজ। পদ্ম প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাহিরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য আশনোস প্রকাশ করল। সে আনন্দপুরের মতলব বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজাত 14 গোষ্ঠীর মূর্খ 2-3 জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন, উনিও বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আমরা পাই। পড়না তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না। আচ্ছা বাদ দে, শোন, কাল আমার বাড়িতে নায়ক নায়িকা আইব। পড়না বিগলিত হয়ে প্রশ্ন করলো, কেন আসবে? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসব শুনে কোনো আগ্রহ পাচ্ছে না। পর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন মমিনদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায়। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বল না লাবণ্য আপা। দাঁড়া মনে করি। পর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, লিখন শাহ আর চৈত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্য ছিল লিখন শাহ। আজকের গল্পটা এই পর্যন্তই। 4 নাম্বার পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনারা শুনছিলেন পদ্মজা উপন্যাসটি, লেখিকা ইলমা বেহরাজ। আপনাদের সাথে ছিলাম আমি নাজমুল হাসান।